আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। যুদ্ধের ময়দানে আরো শক্তি নিয়ে ফিরছে ইরান। রাশিয়ার ফাঁস দেওয়া প্রতিরক্ষা নথি থেকে জানা গেছে, ইরান রাশিয়ার কাছ থেকে 6 বিলিয়ন ইউরো মূল্যের 48টি Su-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। চুক্তির মাধ্যমে ইরান আগামী 2 বছরের মধ্যে অত্যাধুনিক এই ফাইটার জেট পাবে। 2026 থেকে 28 সালের মধ্যেই বিমানগুলো ইরানের হাতে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এসব নথি ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর। তারা অক্টোবরের শুরুতে প্রায় 300টি অভ্যন্তরীণ নথি অনলাইনে প্রকাশ করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইরানকে গ্রাহক কোড 364 নামে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়েছে, ইরানের জন্য শুধু বিমান নয়, হেড আপ ডিসপ্লে সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম্পোনেন্টও সরবরাহ করা হবে। পুরো প্যাকেজের মূল্য আনুমানিক 5 থেকে 6 বিলিয়ন ইউরো। প্রতিবেদন অনুযায়ী 2024 থেকে 2026 সালের মধ্যে বিমানগুলোর অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক সিস্টেম সরবরাহ শুরু হবে। পূর্ণাঙ্গ বিমান সরবরাহ 2026 থেকে 2028 সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাশিয়া ইরানকে সেমি নকড ডাউন অ্যাসেম্বলি বা স্থানীয় সংযোজন প্রক্রিয়া চালানোর প্রস্তাব দিয়েছে। এতে ইরান ভবিষ্যতে নিজ দেশে 48 থেকে 72টি ফাইটার জেট সংযোজন বা তৈরি করতে পারবে। নথিতে বলা হয়েছে, 2024 সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই এবং কেআরইটি প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন। তারা সম্ভাব্য সংযোজন প্রকল্পের প্রস্তুতি তদারকি করছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ইরান 1970-এর দশকের পর প্রথমবারের মতো আধুনিক ফাইটার উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এই চুক্তি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং অঞ্চলের সামরিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, Su-35 বিমানগুলোর অন্তর্ভুক্তি ইরানের আকাশ সীমা রক্ষায় উল্লেখযোগ্য শক্তি যোগ করবে এবং দেশটির স্থানীয় বিমান শিল্পকে নতুন মাত্রা দিতে পারে। ফলে যুদ্ধের ময়দানে ইরান আগের থেকে অনেক শক্তিশালী হবে। গাজায় যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা মিশরের শার্ম আল শেইখে পরোক্ষ আলোচনা শুরু করেছেন। আলোচনায় মধ্যস্থতাকারীরাও অংশ নিচ্ছেন এবং এটি কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে মূলত সম্ভাব্য বন্দি বিনিময়ের জন্য মাঠ পর্যায়ের পরিবেশ তৈরি করা নিয়ে আলোচনা হচ্ছে, যাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিরা মুক্তি পেতে পারে। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। রোববারই ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের নেতৃত্বে প্রতিনিধি দল শার্ম আল শেখে পৌঁছান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় এখন পর্যন্ত 48 জন জিম্মির মুক্তি বিষয়ক প্রস্তাব প্রাধান্য পাচ্ছে, যার মধ্যে 20 জন জীবিত। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আলোচনা দ্রুত এগোচ্ছে এবং প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হওয়ার কথা। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত হবে। হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচিত নেতা খলিল আল হায়া, যিনি রোববার মিশরে পৌঁছেছেন। তার নেতৃত্বে হামাসের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবেন। এদিকে যুদ্ধবিরতি আলোচনার দিনও গাজায় হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইডিএফ এর গুলিতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে 3 জন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে মারা গেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেন। হামাস 3রা অক্টোবর তা শর্ত সাপেক্ষে মেনে নেন। 4 অক্টোবর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামলা বন্ধের আহ্বান জানান, কিন্তু এরপরেও 3 দিনে ইসরায়েলি হামলায় 104 জন নিহত হয়েছে। গাজায় এ পর্যন্ত 67,160 ফিলিস্তিনি নিহত এবং 1,69,679 জন আহত হয়েছেন। আবারও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেন। তারা গাজার যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সংক্রান্ত বিষয়ও আলোচিত হয়েছে। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ার স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।
পুতিন এর আগেও গাজার বিষয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করছেন যে এটি সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ পরিদর্শন করছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে ৫,০০০ টন ওজনের এই ডেস্ট্রয়ারটি শত্রুদের উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলা করতে সক্ষম। দেশে থাকা দুটি ডেস্ট্রয়ারের মধ্যে ছো হিয়ন নামে একটি এই বছর চালু করা হয়েছে। কিম জং উন পরিদর্শনকালে বলেন, এই যুদ্ধজাহাজ দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নের দৃষ্টান্ত। বিশাল সমুদ্রে নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা প্রয়োগ করা উচিত। তিনি আগামী বছরের অক্টোবরের মধ্যে একই ধরনের তৃতীয় ডেস্ট্রয়ার তৈরির প্রতিশ্রুতি দেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে সহায়তা করার বিনিময়ে সম্ভবত রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়া এই ডেস্ট্রয়ার তৈরি করেছে। কেসিএনএর ছবিতে দেখা গেছে কিম জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে মনিটর তদারকি করছেন এবং সামরিক জেনারেলদের সামনে মানচিত্রের দিকে ইঙ্গিত করছেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রধারী সামরিক হুমকি প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ সেনা মোতায়েন করেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়াও হয়েছে। পিয়ংইয়ং একে আক্রমণের মহড়া হিসেবে নিন্দা জানিয়েছে। উত্তাল ফ্রান্সের রাজনীতি। প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো মাত্র ১৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করেছেন। তিনি সোমবার প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেন। লেকর্নোকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বাইরোর পদত্যাগের পর। দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখন এতটাই টালমাটাল যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অভিশংসনের মুখে পড়তে পারেন। নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিনের মধ্যেই লেকর্নোর পদত্যাগের ফলে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। কর্মকর্তারা পদত্যাগের কারণ স্পষ্ট করেননি, তবে সাম্প্রতিক বাজেট কাটছাঁট এবং জনগণের ক্ষোভ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। লেকর্নোর পদত্যাগের পর ডানপন্থী দলগুলো আগাম নির্বাচনের দাবি তুলেছে, আর বামপন্থী দলগুলো প্রেসিডেন্ট ম্যাক্রোকে অভিশংসনের কথা বলছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, পদত্যাগের সংবাদে ফ্রান্সের পুঁজিবাজার ২% হ্রাস পেয়েছে। ফ্রান্স ১৯৫৮ সালের পর প্রথমবার গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে যে কোনো ধরনের ভিসাধারী উমরাহ পালন করতে পারবেন। রোববার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উমরা পালনের প্রক্রিয়া আরো সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০ এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ এবং উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ। এই নতুন সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। মন্ত্রণালয়ের ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, নুসুক উমরাহ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি উমরা পালনের প্যাকেজ বেছে নিতে, অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন। সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ পবিত্র ২ মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলমানরা নিরাপদ আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে উমরাহের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারেন। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ১৭১ জনকে সোমবার ইউরোপের দেশ গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। এর আগে অনেকেই অভিযোগ করেছেন, আটক অবস্থায় তারা অমানবিক আচরণের শিকার হয়েছেন। সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন কর্মী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের পর্যাপ্ত খাবার বা পানি দেয়নি, ঘুমাতে দেননি, এমনকি কিছু কর্মী মারধরেরও শিকার হয়েছেন। কেউ লাথি খেয়েছেন, আবার কেউ খাঁচায় বন্দী ছিলেন বলে তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন জানিয়েছে। রোববার রাতে নিজ দেশে ফিরে স্প্যানিশ কর্মীরাও অভিযোগ করেছেন, তাদের মারধর করা হয়েছে, মাটির উপর টেনে নিয়ে যাওয়া হয়েছে, চোখ বেঁধে
জেলের মধ্যে রাখার পাশাপাশি গালাগাল করা হয়েছে। মাদ্রিদের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের আইনজীবী রাফায়েল বোরেগো এই বিষয়গুলো উল্লেখ করেন। শনিবার সুইডিশ কর্মীরা দাবি করেন, জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গকেও ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা পরতে বাধ্য করা হয়েছে। এছাড়া তাদের খাবার, পানি, ওষুধ ও ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দেশটি জানিয়েছে, সোমবার থুনবার্গ সহ 171 জন আটক ফ্লোটিলা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন জানিয়েছেন, আরও 309 জন ফ্লোটিলা কর্মী আটক রয়েছেন এবং তাদের মধ্যে 200 জনকে দ্রুত ফেরত পাঠানো হবে। ইসরায়েল অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, সব আটক কর্মীকে পানি, খাবার ও শৌচাগারের সুযোগ দেওয়া হয়েছে, তাদের আইনি অধিকার বজায় রাখা হয়েছে এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছে। ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাও বলেছেন, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের প্রতিদিন যে নির্যাতন সহ্য করতে হয় তার তুলনায় এটি কিছুই নয়। বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।